আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একটা বিষয় যখনই চোখের সামনে পড়লো তখনই মেজাজটা খারাপ হয়ে গেল। যদিও আমার মেজাজ খারাপ হওয়াতে এই দেশের মানুষের, এই দেশের সরকার প্রশাসনের কারো কিছু যায়ও না, আসেও না। তবুও তো দিন শেষে আমি এই দেশের একজন নাগরিক, এই দেশটা আমারও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কথা সবাই বলে না, কথা সবাই বলবে না। স্রোতে যেমন গা সবাই ভাসায় না, তেমনি সবাই কথা বলে না। আমি বলি, আমি চেষ্টা করি, বলার চেষ্টাটা করি, বলার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করতেছি। ভবিষ্যতে যেই আসুক আমার এই রাষ্ট্রের দায়িত্বে, এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যেই আসুক, আমি যেন তার বিরুদ্ধে বলতে পারি। আমি আমার কাছে অসঙ্গতিপূর্ণ কোনো কিছু দেখলে আমি যেন বলতে পারি, সেই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করছি। অতীতে এই অভ্যাসটা গড়ে তোলার সাহস ছিল না, কারণ তখন বাকস্বাধীনতা নামক জিনিসটা আমাদের উন্মুক্ত ছিল না। আবু সাঈদরা জীবন দিয়ে আমাদের বাকস্বাধীনতা অর্জন করে দিয়ে গেছে, এই বিশ্বাস বুকে ধারণ করেই মাঝে মাঝে দু চারটা কথা বলে ফেলি। আপনি দেশ পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন, আপনাকে কেউ জোর করে চাপিয়ে তো দেয় নাই। আপনাকে প্রস্তাব করা হয়েছে, আপনার বুঝে ধরেছে, আপনি মনে করেছেন যে হ্যাঁ, এই দায়িত্বটা আমি নিলে আমি দায়িত্বটা পালন করতে পারবো, বিধায় আপনি দায়িত্বটা কাঁধে নিয়েছেন। দায়িত্বটা কাঁধে নেওয়ার পর এই দেশের প্রত্যেকটা মানুষের কিন্তু আপনার প্রতি একটা শ্রদ্ধা রয়েছে, অন্যরকম আপনার প্রতি একটা ভালোবাসা রয়েছে। আপনার একটা জনপ্রিয়তা কিন্তু আমাদের দেশে রয়েছে, আন্তর্জাতিক বহির্বিশ্ব রয়েছে। আপনি যদি ভালো কাজের সংখ্যা কম করেন, মানে অল্প ভালো কাজ করলেন, আমি 2 বছর রাষ্ট্র পরিচালনা করলেন প্রধান উপদেষ্টা হিসেবে, আপনি অল্প ভালো কাজ করেছেন, অল্প উন্নয়ন করেছেন, এটাকে কিন্তু মানুষ আপনার ব্যর্থতা হিসেবে গ্রহণ করবে না, এটাও আপনার সফলতা, মানুষ এইভাবেই নিবে। আগ বাড়িয়ে যেটা আপনি পারবেন না সেটা আমি পেরে ফেলেছি, এই ধরনের উদ্ভট, মানে ঘোড়ার ডিম মার্কা গল্প আমাদের কেন শুনতে হয়? আপনি যেটা পারবেন না সেটা করার দরকার নাই তো। এই দেশের মানুষ কিন্তু আপনাকে এটার জন্য চাপ দিবে না। এই দেশের মানুষ আপনার কাছে অনেক বেশি প্রত্যাশা করে না। আপনার কাছে এই দেশের মানুষ প্রত্যাশা করে যতদিন এই দেশের পরিচালনার দায়িত্বে থাকবেন আপনি রাষ্ট্রের মঙ্গল কিছু করবেন, মঙ্গলজনক কিছু করবেন। খারাপ, অমঙ্গল, উচ্ছৃঙ্খল এটা যদি দমিয়ে রাখতে পারেন, এর চেয়ে ভালো কাজ তো আর হওয়ার কথা না। এর চেয়ে ভালো প্রত্যাশা আপনার কাছে মানুষ করেও না। আপনি আগ বাড়িয়ে অনেক ভালো কিছু করতে চাচ্ছেন, অনেক চেষ্টা করে যাচ্ছেন, অনেক কিছু দেখাচ্ছেন। 8 মাসে আপনি এরকম প্রায় 7-8টা রাষ্ট্রে আপনি সফর করে ফেলেছেন। হ্যাঁ, এই সফরগুলো নিয়েই আমাদের হচ্ছে অনেক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে। সন্দেহ শব্দটা শুনতে খারাপ শোনা গেল, আমি যেই অর্থে কথাটা বলছি ভিডিওর পুরোটা দেখবেন। আমি আজকে একটা বিষয়ের উপর কথা বলবো, সেটা হচ্ছে মায়ানমার, রাখাইন, আরাকান, আমাদের রোহিঙ্গা গোষ্ঠীকে নিয়ে। এই বিষয়টা নিয়ে আমি 2টা কথা বলবো। আজকে আমরা যখন দেখি ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে, এটা দেখে আমাদের গা জ্বলে। বড় বড় সমাবেশে যখন বলে যে কে কে ফিলিস্তিনি যাওয়ার জন্য প্রস্তুত, হাত জাগান, প্যান্ডেলের প্রত্যেকটা মানুষ হাত উঁচিয়ে বলে আমিও ফিলিস্তিন যাব, ফিলিস্তিনের পক্ষে লড়াই করব। ফিলিস্তিনিরা মুসলমান, রোহিঙ্গারাও মুসলমান। ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে, হয়ে আসছে বহুকাল ধরে। তাদের আশেপাশে এরকম একটা বাংলাদেশ নাই। যেমন বাংলাদেশ মায়ানমারের পাশে রয়েছে, যার কারণে মায়ানমারের রোহিঙ্গাদের একটা আশ্রয়স্থল হয়েছে। সারা পৃথিবীর মুসলমানরা হয়তো আন্দোলন করেছে, মিছিল করেছে, কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় কিন্তু দেয় নাই। আমরা কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। এমন একটা বাজে পরিস্থিতিতে আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি, এটা আমাদের জন্য প্রশংসনীয় ছিল। সেই সময়ে সরকারের জন্য এটা প্রশংসার ব্যাপার ছিল। কিন্তু কোত্থেকে কোন একটা মহল এটাকে নেগেটিভলি প্রেজেন্ট করার চেষ্টা করছে। সরকার রোহিঙ্গাদের জায়গা দিয়েছে, হ্যাঁ, যার কারণে আমাদের দেশের চালের দাম বেশি, ডালের দাম বেশি, তেলের দাম বেশি। মানে একটা ছেলের বিয়ে হচ্ছে না, মানে যে কোনো কারণে বিয়ে ভেঙে যাচ্ছে,
পরে জিজ্ঞেস করা হলো যে তোর বারবার তো বিয়ে ভেঙে যায় কেন? বিয়ে ভাঙবে না, আমাদের বাংলাদেশে তো রোহিঙ্গাদের জায়গা করে দিয়েছে। মানে এমন একটা পরিস্থিতি আমাদের দেশে তৈরি করা হলো। কারা করলো, কিভাবে হলো, করলো যে কেউ এটা করলো। এখন কিছুদিন আগেই আমাদের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেলেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো ব্যাপার যে এত বছর পরে জাতিসংঘের মহাসচিব আমাদের বাংলাদেশে চরণধুলি দিয়েছেন। এত বছর রোহিঙ্গাদের জন্য তার মন কাঁদে নাই, তার মায়া হয় নাই। হঠাৎ করে তার মানে দিলে একদম টান লেগে গেল যে রোহিঙ্গাদের একটু দেখে আসতে হবে। আসলেন, সেইখানে আলোচনার টেবিলে কি নিয়ে আলোচনা হলো আর আমরা কি শুনলাম, এটা প্রশ্নবিদ্ধ। আমরা শুনলাম কি 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানোর বন্দোবস্ত হয়ে গেছে। 2 দিন 3 দিন পর এই সংবাদটা একটা ধোঁয়াশায় পরিণত হলো। এটা এখন বুমেরাং। বুমেরাং কেন বলছি? গত এক সপ্তাহে 53,000-এরও বেশি রোহিঙ্গা এবং গত 2-3 মাসের মধ্যে 1,13,000 বা 1,30,000-এর মতো রোহিঙ্গা আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। এখন ওই মহলটা, যেই মহলটা একটা সময় তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে সেই সরকারকে অপবাদ দিত, বিয়ে ভাঙার দোষটাও সরকারের ঘাড়ে চাপিয়ে দিত, সেই মহলটা এখন বলছে যে মানবতা দেখিয়েছি, এই সরকার অনেক মানবিক, মানবতার কারণে হচ্ছে আমরা তাদেরকে আশ্রয় দিলেন। মানবতার কারণে আপনি সমস্ত রোহিঙ্গাদেরকে এই দেশে না আশ্রয় দেন। আশ্রয়ই যদি দিবেন তাহলে আমাদেরকে খুশি করার জন্য 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানোর বন্দোবস্ত হয়ে গেছে। এই ধরনের মানে মিথ্যা বানোয়াট সাজানো গল্প আমাদেরকে কেন আপনারা দিলেন? এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মানে অনেক কিছু বলতে ইচ্ছে করে। আমার মনে হয় আমি অনেক বড় একটা প্ল্যাটফর্মে কথা বলতে পারতাম, এই কথাগুলো আপনাদেরকে আমি দিতে পারতাম, আমার ভিতরের যে একটা শান্তি সেটা হয়তো আমি পেতাম। এখন সাম্প্রতি মানে আজকে যেই কারণে মানে মেজাজটা একটু হট, সেটা হচ্ছে এখন আর আসা যাওয়ার নিয়ে কোনো কথা থাকবে না, কোনো আলোচনা সমালোচনা হবে না। এর কারণ হচ্ছে আমরা সরাসরি আরাকানদেরকে রাখাইন রাজ্যে আমরা করিডোর দিয়ে দিচ্ছি। যারা করিডোর মানে বুঝেন তারা তো বুঝবেন। আবার অনেকে এটা মনে করেন যে ইন্ডিয়া বাংলাদেশের করিডোর ছিল না, ওইটা ছিল না, ওইটা করিডোর না। একটা হচ্ছে ট্রানজিট সুবিধা, ট্রান্সশিপমেন্ট সুবিধা, আরেকটা হচ্ছে করিডোর। তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। তো এটা আমরা সবাই হয়তো সেইভাবে বুঝি না, এটা আমরা বুঝে নিব, বা আমি এটা বোঝানোর জন্য হলে আরেকটা কন্টেন্ট আমি পরবর্তীতে আপনাদেরকে দেব। তো করিডোর, একটা রাষ্ট্রকে যখন করিডোর দেওয়া হয়, এটা আমাদের এই রাষ্ট্রের জন্য বিরাট একটা হুমকি। এর কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ, পাকিস্তান ভারতের চুক্তি বাতিল, এটার একটা বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে। যে সিমলা চুক্তির কারণে, যে সিমলা চুক্তির মাধ্যমে এই দেশটা স্বাধীনতার একটা বড় ভূমিকা রেখেছিল, সেই সিমলা চুক্তি যখন ভারত বয়কট করে দিল, এখন কিন্তু পাকিস্তান বলতেই পারে যে সিমলা চুক্তি যেহেতু বাদ, তাহলে বাংলাদেশ এখন আমাদের। মানে ঘটনা কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলোর কথা এখন আর বলে লাভ নাই, কারণ এইভাবে প্রেজেন্ট হয় না। পাকিস্তানের গুলিতে আফগানিস্তানের 54 জন মারা যায়, সেইটা আমাদের বাংলাদেশের স্যাটেলাইট নিউজে আসে না, সেটা পাকিস্তান বা আফগানিস্তানের টিভি চ্যানেলে দেখতে হয়। আর ভারত পাকিস্তান গোলাগুলি করেছে বা হোঁচট খেয়ে 2 জন নিহত, সারাদিন আমাদের বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল এটা নিয়ে হই হুল্লোড়। আমাদেরও অনেক সচেতন হওয়া উচিত। রাষ্ট্রটা আমাদের, দিন শেষে আমাদের। সরকার বলি, সরকার ওই দেশ ছেড়ে চলে যায়, সরকার প্রধানরা ওই দেশ ছেড়ে চলে যায়, ফখরুদ্দিন ওই দেশ থেকে চলে গেছে আর আসে নাই। এখন যিনি আছেন ইনি এই দেশে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। দিন শেষে এই দেশের ভুক্তভোগী এবং ফলভোগী কিন্তু আমরা, এই দেশের মানুষ। অতএব আমাদের একটু চিন্তা করতে হবে এই করিডোরটাকে আসলে কিভাবে কে দেখবেন, এটা নিয়ে এখনো সময় আছে। একটু ভাবেন, যদি মনে হয় করিডোর ওপেন হোক, এটা আমাদের অনেক সুবিধা,
আমাদের কোনো খারাপ প্রভাব পড়বে না, অদূর ভবিষ্যতেও পড়বে না, তাহলে আলহামদুলিল্লাহ থাকুক। আর যদি মনে হয় যে না এই করিডোর এটা আসলে মেনে নেওয়ার বিষয় না, তাহলে প্রতিবাদ গড়ে তুলুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।